আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমাদের সাথে আছি আমি ফারহান আক্তার আইনি। পূর্ববর্তী ভিডিওতে আমরা ব্যবসা উদ্যোগ বইয়ের ব্যবসায় পরিচিতি, প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি এবং এই অধ্যায়ের ব্যবসায় কি, ব্যবসায় কাকে বলে, ব্যবসায় প্রকারভেদ, এখানে প্রকারভেদের ভিতর রয়েছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা সবকিছু নিয়ে আলোচনা করেছি। এবং প্রত্যেকটা ক্লাসে আমি চেষ্টা করেছি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নোট দেওয়া, যে নোটগুলো তোমাদের সৃজনশীল লিখতে বা পরীক্ষায় ভালো ফলাফল পেতে খুবই সাহায্য করবে এবং সম্পূর্ণ অধ্যায় বুঝতেও এই নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের খুবই সহায়ক। এবার দেখো, আজকে আমরা পড়ব ব্যবসায় পরিবেশ, বিজনেস এনভায়রনমেন্ট। আচ্ছা, ব্যবসায় কি সেটা তো আমরা জেনে এসেছিলাম যে ব্যবসায়ীকে ব্যবসায়ী হতে হলে যে গুণাবলীগুলো থাকবে, যেমন মুনাফা অর্জন উদ্দেশ্য থাকতে হবে, ঝুঁকি সম্বলিত হতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে, আর দেশীয় আইনে বৈধ থাকা লাগবে। আর ব্যবসায় পরিবেশটা কি? আমরা তো ছোটবেলায় আসলে একটা জিনিস পড়ে এসেছি যে পরিবেশ কি বা পরিবেশ কাকে বলে। আমাদের চারপাশে সবকিছু নিয়ে আমাদের আশেপাশের পরিবেশ গঠিত হয়, বা আমাদের চারপাশে সবকিছু নিয়ে গঠিত সকল কিছুকে পরিবেশ বলে। তাহলে ব্যবসায় পরিবেশটা কি? তাহলে এরকম বোঝাচ্ছে যে ব্যবসার আশেপাশে বা ব্যবসায়কে প্রভাবিত করছে এমন সব উপাদানের সমষ্টি, তার পারিপার্শ্বিক যে উপাদানগুলো রয়েছে সবকিছুই ব্যবসায় পরিবেশের অন্তর্গত। আচ্ছা, এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে চলো আমরা নোটে বেশ কিছু জিনিস শিখে আসি, বুঝে আসি, যে জিনিসগুলো আসলে আমাদের সাহায্য করবে। এই দেখো, তোমাদের জন্য আমি বেশ কিছু জিনিস এখানে তোমাদের নোট লিখে রেখেছি। সেটা হচ্ছে ব্যবসায়িক উপাদানগুলো প্রধানত 6 ভাগে ভাগ করা যায়। ব্যবসায়িক যে পরিবেশ বা ব্যবসায় যে উপাদান, সেইগুলো হচ্ছে 6টা ভাগে ভাগ করা যায়। ব্যবসার উপাদানকেও 6টা ভাগে ভাগ করা যায়, ব্যবসার পরিবেশকেও আসলে 6টা ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। এই 6টা পরিবেশ ব্যবসায়কে কেন্দ্র করে গঠিত হয়েছে। আচ্ছা, এই বিষয়ে আমরা আরেকটু জানবো, তবে চলো আমরা এখান থেকে একটু বই লাইন বাই লাইন বিস্তারিত পড়ে আসি, তাহলে তোমাদের আরো একটু বুঝতে সুবিধা হবে। পরিবেশ দ্বারা মানুষের জীবনযাত্রা, আচার আচরণ, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি এবং ব্যবসায় প্রভাবিত হয়। এটা তো অবশ্যই, আমি যে পরিবেশে আসলে থাকছি সেই পরিবেশের উপরে আমার জীবনযাত্রা নির্ভর হবে। আমার চলাফেরা, আমার আচরণ, আমার শিক্ষা, সংস্কৃতি সবকিছু তো একজন পাশ্চাত্য দেশের যারা রয়েছে তাদের মতো তো হবে না। আমার পরিবেশে, আমি একটা মুসলিম কান্ট্রি থেকে বিলং করছি, যারা ভারতীয় রয়েছেন তারা একটা হিন্দু কান্ট্রি থেকে বিলং করছে, তারপর মায়ানমারে যারা রয়েছে তারা ম্যাক্সিমাম হচ্ছে সম্ভবত তারা বৌদ্ধ। তো এই যে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন ধর্মের, ভিন্ন ভিন্ন জাতির এবং ভিন্ন ভিন্ন পরিবেশ থেকে তারা জীবন ধারণ করছে, তাহলে তাদের আচরণ, সংস্কৃতি, শিক্ষা সবকিছুই ভিন্ন হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবার দেখো, এই যে পরিবেশ হলো কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলীকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টি। এই যে শুরুতে বললাম যে জীবনধারা বা আমাদের পরিবেশের উপর নির্ভর করে, এবং অর্থনৈতিক কার্যাবলী, যেমন আমাদের এখানে ব্যবসায়িক কার্যক্রমটা একরকম, অন্য দেশে ব্যবসায়িক কার্যক্রমটা আর এক রকম। আমি এর আগের ক্লাসে ব্যাপারে তোমাদের আরো বিস্তারিত আলোচনা করেছিলাম, এই জন্য এখানে আমি ভিডিওটা লেন্দি করব না, এবং ওটা ক্লাস যখন তোমরা দেখে আসবে তখন বুঝতে পারবে। এবার দেখো, পারিপার্শ্বিক উপাদানের মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, পাহাড়, বনভূমি, জাতি, ধর্ম, শিক্ষা ইত্যাদি। এই তো আমাদের এই এছাড়াও অনেক কিছু রয়েছে, যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি, অবনতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত হয়, সেগুলোর সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে। ওই যে আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমাদের চারপাশের সবকিছু নিয়ে আমাদের পরিবেশ গঠিত হয়, তাহলে ব্যবসায়কে প্রভাবিত করছে বা ব্যবসায়ের চারপাশের সবকিছু নিয়ে ব্যবসায়িক পরিবেশ গঠিত হবে। প্রাকৃতিক, অপ্রাকৃতিক উপাদান। আচ্ছা, প্রাকৃতিক উপাদান ব্যবসাকে কিভাবে প্রভাবিত করছে, এটা যদি খেয়াল করি, বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। তা আবার শিল্প কারখানা রয়েছে। বাংলাদেশে যে জামদানি শাড়িটা উৎপাদন হয় বা যে মসলিন শাড়িটা উৎপাদন হয়, সেটা অন্য কোথাও তৈরি করা সম্ভব না। তাহলে এখানে কি প্রাকৃতিক পরিবেশের প্রভাব
রয়েছে না? অবশ্যই রয়েছে। এবার দেখো, অপ্রাকৃতিক উপাদান দ্বারা, অপ্রাকৃতিক বলতে প্রাকৃতিক উপাদান না, কিন্তু পারিপার্শ্বিক আশেপাশের যে উপাদানগুলো রয়েছে সেগুলোকে আসলে অপ্রাকৃতিক উপাদান বলা হচ্ছে। উপাদান দ্বারা ব্যবসায়িক সংগঠনের গঠন, কার্যাবলী, উন্নতি, অবনতি। আচ্ছা, সংগঠনের গঠন, কার্যাবলী, এই কথাগুলো কেন আসছে? আমি যদি বলি একটা প্রত্যন্ত অঞ্চল, সেই প্রত্যন্ত অঞ্চলে কি বড় কোনো শিল্প কারখানা নেই বা কিচ্ছু নেই, সেটা তো অনেক প্রত্যন্ত একটা অঞ্চল। সেইখানকার ব্যবসা বাণিজ্যের ধরন এবং একটা শিল্প বিপ্লব হচ্ছে এরকম জায়গা, বা আমরা যদি আমাদের রাজধানী ঢাকার কথা ধরি, সেই জায়গা এবং ওই প্রত্যন্ত অঞ্চলের জায়গার ব্যবসার ধরন কি এক হবে? কখনোই হবে না। কার্যাবলী, হ্যাঁ, কার্যাবলী তখন ভিন্ন হয়ে যাবে। উন্নতি, অবনতি, রাজধানী শহরে যে কারখানাগুলো রয়েছে, ফ্যাক্টরিগুলো রয়েছে, সেই ফ্যাক্টরিগুলো একাধারে বাইরের দেশ থেকে বিভিন্ন মেশিন, যন্ত্রপাতি আমদানি করছে তার অবস্থানকে আরো বেশি উন্নত করতে। কিন্তু গ্রামে যিনি একজন মুদি দোকানি রয়েছেন, তিনিও ব্যবসায়ী, কিন্তু তিনি তো এই কাজটা করতে পারছেন না। এই যে উন্নতি, অবনতি সবকিছুই তো পরিবেশের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভর করছে। এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যখন প্রভাবিত হয়, সেই সমষ্টিগুলোকে কি বলা হচ্ছে? ব্যবসায়িক পরিবেশ। আচ্ছা, কোনো স্থানের ব্যবসায় ব্যবস্থার উন্নতি নির্ভর করে ব্যবসায়িক পরিবেশের উপর। এই যে বললাম, রাজধানী শহরে যখন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, তখন সেখানে একাধারে উন্নতি হচ্ছে, কিন্তু একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল, সেখানে তো আসলে এটা সম্ভব না। সেখানে আসলে রাস্তাঘাটে উন্নত হয়ে পারেনি, তাহলে ব্যবসায়িক উন্নতি আসলে আমরা কিভাবে আশা করি? যাতায়াত যখন উন্নত হয়, বা যখন কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তা হয়, তখন প্রত্যেকটা জিনিস বহন সহজ হয়, মানুষের জীবনযাত্রা উন্নত হয়। তো গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সাথে তো আর রাজধানী ঢাকা শহরের ব্যবসায়কে কম্পেয়ার করা যায় না, এটা তো আকাশ পাতাল হয়ে যায় ব্যবধানটা। আচ্ছা, বহু প্রকার ব্যবসায়িক পরিবেশ দেখতে পাওয়া গেলেও ব্যবসায়িক পরিবেশের উপাদানগুলোকে প্রধানত 6 ভাগে ভাগ করা হয়: প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, আইনগত, প্রযুক্তিগত। আচ্ছা, প্রাকৃতিক পরিবেশ তো বললাম যে আমাদের আশেপাশে জলবায়ু, আবহাওয়া, তারপর এই যে আমাদের গাছপালা বা সবকিছুর উপর নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে ফার্নিচার যারা বানাচ্ছে, এদের কিছু নির্দিষ্ট গাছ প্রয়োজন। তো আমাদের প্রাকৃতিক পরিবেশটা এতটাই অনুকূল যে আমরা প্রয়োজনীয় ফার্নিচার বানানোর জন্য সেই কাঠ বা সেই গাছ থেকে কাঠ সংগ্রহ করে আনতে পারছি। প্রকৃতি আমাদের আসলে যথেষ্ট অনুকূলেই রয়েছে। কিছু কিছু সময় প্রতিকূলে যায়, সেটা ভিন্ন ব্যাপার। এবার দেখো, অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ বলতে আমাদের অর্থনীতির যে চলমান প্রক্রিয়া, সেটা কতটা উন্নত, কতটা অর্থনৈতিক পরিবেশ ছাড়া তো আসলে কখনোই একটা ব্যবসা সম্ভব না। কারণ ব্যবসায়ের যখন তুমি বৈশিষ্ট্য সম্পর্কে জানবে, সেখানেই রয়েছে আর্থিক লেনদেন বা অর্থনৈতিক কার্যকলাপ হতে হবে। রাজনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, এই সবকিছু তো আসলে ব্যবসার আশেপাশে ব্যবসায়ীকে ঘিরে তৈরি হচ্ছে, বা এই পরিবেশগুলোর কারণেই বিভিন্ন ব্যবসায়ের ধরন, কার্যাবলী সব ভিন্ন হচ্ছে। আচ্ছা, এবার চলো আমরা আমাদের গুরুত্বপূর্ণ সেই নোটটায় ফিরে যাই। এই দেখো, এই যে ব্যবসায়িক পরিবেশ, বাংলাদেশের যে ব্যবসায়িক পরিবেশ, এটা কিন্তু বাংলাদেশে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। এর প্রধান যে কারণগুলো ছিল সেগুলো কি কি দেখো। উর্বর ভূমি, অবশ্যই আমাদের নদীমাতৃক বাংলাদেশ, পলি পড়ে পড়ে, পলি জমে জমে বাংলাদেশের যে আবহাওয়া, জলবায়ু সবকিছু যেমন আমাদের অনুকূলে, পলি পড়ে পড়ে আমাদের ভূমিও তেমন উর্বর। এখানে আসলে যেটাই ফেলানো হয়, যদি ফেলেও রাখা হয়, সেখান থেকে আসলে গাছ তৈরি হয়ে যায়। এবার দেখো, অসংখ্য নদ নদী, এই যে যেটা বললাম বাংলাদেশ নদীমাতৃক দেশ, সমুদ্রের সাথে সংযোগ, যেমন আমাদের রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, আমাদের রয়েছে বঙ্গোপসাগর। এই যে প্রত্যেকটা নদীর সংখ্যা, সমুদ্র বলতে আমরা তো বঙ্গোপসাগর, উপসাগর পেয়েছি। তারপর দেখো, হ্যাঁ, এখান থেকে আসলে সমুদ্রের সাথে সংযোগ হচ্ছে। অনুকূল ভৌগোলিক অবস্থান, হ্যাঁ, ভৌগোলিক অবস্থানটা খুব সুন্দর একটা পজিশনে রয়েছে, যার জন্য ব্যবসায় করার জন্য প্রাচীনকাল থেকে মানুষজন আমাদের বাংলাদেশে আসতো। এখানকার পরিবেশ সবকিছু যথেষ্ট উন্নত থাকার কারণেই বণিকরা বা যারা বাণিজ্য করতো তারা বাংলাদেশে আসতো। বিভিন্ন দেশ আমাদেরকে শাসন করেছে।
প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য। এই যে বললাম যে আমরা কোনো কিছু খেয়ে একটা বীজ ফেলে রাখলেও সেখানে আসলে অনেক বড় গাছপালা তৈরি হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত, যেটা অন্যান্য দেশে মাটি নাই বা তারা এতটা আমাদের মতো সমৃদ্ধ না। পলি পড়ে আমাদের যে উর্বর মাটি, উর্বর ভূমি তৈরি হয়েছে সেটা অন্য কোথাও নাই বললেই চলে। হ্যাঁ, অনেক দেশেই রয়েছে, তবে আমরা যদি ইংল্যান্ডের দিকে তাকাই বা এই ধরনের দেশে তো আসলে এটা সম্ভব না। এবার দেখো, নদীপথের সহজ ও স্বল্প ব্যয়ে পরিবহন ব্যবস্থা। হ্যাঁ, নদীপথে খরচ আসলে যথেষ্ট কম হয়। আমরা যদি যে মালটা আমরা নিব সেটা যদি আমরা বিমানে করে নিই, আমরা যদি অন্যভাবে নেওয়ার চেষ্টা করি, তাহলে বিমানে বলতে প্লেনে বা এরকমভাবে যদি নেওয়ার চেষ্টা করি, যথেষ্ট সেটা ব্যয়বহুল হয়। কিন্তু নদীপথে যখন কোনো সম্পদ বা যখন কোনো মালামাল আনয়ন করা হয়, তখন সেটা স্বল্প মূল্যে বা সহজ হয়ে থাকে। তো এক্ষেত্রে ব্যয় হ্রাস পায়। আর বাংলাদেশ নদীমাতৃক হওয়াতে এটা অনেক বেশি সুবিধা যে আমরা নদীপথে আমাদের এখন তো উন্নয়ন হচ্ছে, সেতু নির্মাণ হয়েছে, কিন্তু আরো আগে তখন তো আসলে সেতু নির্মাণ ছিল না। তখন তো নদীপথ, নৌকা, জাহাজে ছিল আসলে একমাত্র গন্তব্য মানুষের, যে এখান থেকে ওখানে কোনো কিছু নিয়ে যাবে বা মানুষ নদী একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে হলেও তাদের নদী পারাপার করতে হতো। এবার দেখো, সমুদ্র বন্দর ও নদী বন্দরের অস্তিত্ব। কৃষিভিত্তিক অর্থনীতি। হ্যাঁ, আমাদের কৃষি নির্ভর বাংলাদেশ। আবহাওয়া ও জলবায়ুর অনুকূলতা। আবহাওয়া এবং জলবায়ু আমাদের অনুকূল, এটা আসলে খুবই সুন্দর একটা আবহাওয়া। এখন যদি আমরা ভাবি যে যেখানে যে তুষারপাত হয়, স্নোফল হয় এবং কিছু কিছু জায়গায় মরুভূমি রয়েছে, এমন যদি আবহাওয়া এবং জলবায়ু আমাদের হতো, কোনো রকম গাছপালা কি আসলে হতো? হতো না। তাহলে তখন ব্যবসায়িক পরিবেশ বা ব্যবসায়িক ধরনও পাল্টে যেত আসলে। বিদেশি বণিকদের আগমন। হ্যাঁ, এই টাইমে বিদেশি, ওই যে বললাম যে পূর্বে তো তখন বাংলাদেশ শাসন করার জন্য বা ব্যবসা করার জন্য বিদেশি বণিকদের আগমন হতো। শিল্পজাত পণ্যের সুখ্যাতি। আমাদের মসলিন শাড়ির যে হারে সুখ্যাতি ছিল, এটা তো আসলে অকল্পনীয়। এবার চলো আমরা বইয়ে ফিরে যাই। দেখো, ব্যবসায়িক পরিবেশ সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম, তবে এই পরিবেশগুলোর আরো বিস্তারিত একটু আলোচনা করা দরকার, কারণ এমসিকিউতে এই পরিবেশগুলোর আহ, কোন কোন জিনিসগুলো, যেমন জলবায়ু, আবহাওয়া, গাছপালা, এগুলো তো আসলে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এই কোনটা কোন পরিবেশের উপাদান, এগুলো এমসিকিউতেও ম্যাক্সিমাম টাইম আসার চেষ্টা করে বা আসে আসলে। এই যে দেখো, খুব সুন্দর একটা চার্ট রয়েছে, আমি এটা সিলেক্ট করে নিই। এই যে ব্যবসায়িক পরিবেশের একটা চার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো, প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটা? জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী। যে প্রকৃতির সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, ভূমি এটাও আসলে প্রকৃতির একটা অংশ। প্রাকৃতিক সম্পদ এখানে ডিরেক্ট বলে দিচ্ছে, তুমি এমসিকিউতে জাস্ট একটু খেয়াল করলেই এই প্রত্যেকটা জিনিসের অ্যান্সার পারবা। এবার দেখো, অর্থনৈতিক পরিবেশ। সঞ্চয়, বিনিয়োগ। এই সঞ্চয় বিনিয়োগ সবকিছু কি অর্থের সাথেই সম্পর্কিত। মূলধন, এটাও অর্থের সাথে সম্পর্কিত। এখানে ডিরেক্ট বলেই দিয়েছে অর্থ, ব্যাংকিং। এই যে প্রত্যেকটা জিনিস অর্থের সাথে সম্পর্কিত, তুমি এটা দেখলেই বুঝে যাবা, তো এখানে আসলে বোঝানোর কিছু নাই। এবার দেখো, সামাজিক পরিবেশ। জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব। আচ্ছা, সমাজ, তুমি একটা জিনিস ভাবো, তুমি সমাজে বসবাস করতেছো, তুমি এই সমাজে কাদের সাথে বসবাস করতেছো? বিভিন্ন জাতের মানুষের সাথে বসবাস করতেছো, বিভিন্ন ধর্মের মানুষের সাথে বসবাস করতেছো। এবং দেখো, এই যে আমাদের বাংলাদেশেরই নাগরিক তারা, কিন্তু তাদের সংস্কৃতি এবং আমাদের সংস্কৃতি আলাদা। এই যে পাহাড়িদের কথা যদি আমরা বলি, আহ, একই দেশে আমরা একই দেশের নাগরিক হয়েও আমাদের সংস্কৃতি এখানে কিছুটা আলাদা এবং ঐতিহ্য, এক এক জায়গার এক একটা ঐতিহ্য রয়েছে। তো সব কিছুই কি সামাজিক পরিবেশের অন্তর্গত। এই দেখো, মানব সম্পদ। এই দেখো, এখানে একটা জিনিস, প্রাকৃতিক সম্পদ, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের, আর সামাজিক পরিবেশের কোনটা? এই যে মানব সম্পদ। এবার দেখো, রাজনৈতিক পরিবেশ। সরকার, সার্বভৌমত্ব। রাজনীতির ভিতরে আসলে যে ব্যাপারগুলো থাকে, সরকার, রাজনীতি, এটা তো রাজনৈতিক একটা প্রতিষ্ঠান বলা যায় সরকারকে। তারপরে সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক। এই সবকিছুই তো আসলে এই আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও তো একটা সরকারের প্রয়োজন। তাহলে এখানে কি রাজনৈতিক একটা প্রভাব রয়েছে না? অবশ্যই রয়েছে। তাহলে এটাও তুমি বুঝে গেলে। এবার দেখো, আইনগত পরিবেশ।
বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন। এই আইনগত পরিবেশের ভিতরে মানে আইন আর আইন থাকবে আর কি। এবার দেখো প্রযুক্তিগত পরিবেশ, প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা। আচ্ছা, প্রযুক্তিগত শিক্ষা এটা দেখলে বোঝা যাচ্ছে এটা প্রযুক্তির ভিতর অন্তর্ভুক্ত। আবার কারিগরি শিক্ষা কি? কারিগরি শিক্ষা যখন একটা মানুষকে দক্ষ হিসেবে গড়ে তোলা হয়, তখন সে কোনো না কোনো প্রযুক্তিগত বিষয়ের উপরই পারদর্শিতা অর্জন করে। এটা হচ্ছে কারিগরি দক্ষতা। এবার দেখো উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, এটা দেখলেও বুঝতে পারবা যে তুমি প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত এই পয়েন্টটা। প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। মানে প্রযুক্তি শব্দটা এখানে বলাই আছে, তুমি দেখলেই বুঝতে পারবে এখানে স্পেশাল ভাবে বোঝার বা বলার কিছু নেই। এইখানে একটা জিনিস দেখো, দাঁড়া আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে তোমার দেখতে বা বুঝতে খুবই সুবিধা হবে। এই কালারটা রাখি। আচ্ছা, এই দেখো আইন আছে গিয়ে এই যে রাজনৈতিক পরিবেশ, এটার ভিতর আইন শৃঙ্খলা রয়েছে। তুমি যখন একটা সমাজে আহ, বসবাস করতেছো, তো সেই সময় তোমার সরকার তো অবশ্যই তোমাকে আইন শৃঙ্খলা বা তোমার নিরাপত্তা বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা তিনি হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখো আইনগত পরিবেশ, আইনগত পরিবেশের ক্ষেত্রে হবে শিল্প আইন। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো যে কোনটা আইন শৃঙ্খলা আর কোনটা হচ্ছে শিল্প আইন বা আইন। যেটা আইন সেই জিনিসটা বা সেই পরিবেশের ক্ষেত্রে শেষে আইন শব্দটি আসলে থাকবে। আর যেটা হচ্ছে রাজনৈতিক পরিবেশের অন্তর্গত, সেটা হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা। মানে এখানে এই আইন সেই আইন এরকম কোনো কিছু নাই। এই যে এখানে যেমন বাণিজ্যিক আইন বলা হয়েছে, এখানে কিন্তু সেটা বলা হয়নি। আইন শৃঙ্খলা এতটুকু মনে রাখলে হবে, এছাড়া আসলে এখানে ভুল করার আর কিছু নাই। এবার দেখো এই যে বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ, এই সম্পর্কে আমরা জানবো। ওই যে শুরুতে পড়ে আসলাম না, যে আমরা নোটের ভিতর দেখে আসলাম যে ব্যবসায়িক পরিবেশ বাংলাদেশের কোন জিনিসগুলো ব্যবসায়কে প্রভাবিত করছে, বা কেন বাংলাদেশে মানুষ বাণিজ্য করতে আসছে, বাংলাদেশের প্রতি মানুষের একটা প্রলোভন কেন। এই যেমন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, এখানে আসলে সবকিছু হয়। মানে তুমি একটা বীজ খেয়ে ফেলে রাখতেছো, যেটাই করো না কেন, একটা বীজ ফেলে দিয়েছো, বা তুমি ঘরের কোনো জিনিস বড়াই খেয়েছো, বড়াই আঠিটা কোথাও ফেলে দিয়েছো, সেখানে একটা বড়াই গাছ হয়ে যাচ্ছে। মানে কতটা উর্বর মাটি হলে কোনো সার বা কোনো কিছু দেওয়া লাগতেছে না। তো এটা তো আসলে অন্য অন্য দেশে সম্ভব না। এটা বাংলাদেশে একটা অন্যতম গুণ, সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি নির্ভর উন্নয়নশীল দেশ। এবার দেখো অবশ্য দেশের শিল্পনীতিতে ব্যবসায় তথা শিল্প ও বাণিজ্যের অবদান প্রতি বছর বেড়েই চলেছে। ওই যে আমরা পড়ছি যে আধুনিক যুগ বর্তমান চলছে, যে শিল্পের যে যুগগুলো রয়েছে সেটা হচ্ছে মধ্যযুগ ছিল, তারপর হচ্ছে প্রাচীন যুগ ছিল, মধ্যযুগ ছিল এবং আধুনিক যুগ। বর্তমান আমরা আধুনিক যুগে রয়েছি, এবং এই আধুনিক যুগের একটা পার্ট ছিল হচ্ছে শিল্প বিপ্লব। তো শিল্প বিপ্লব যখন হচ্ছে, এটা তো আসলে থেমে থাকবে না, একাধারে শিল্প বিপ্লব হতে থাকবে। মানুষ তো দিন দিন উন্নতি হয় বা উন্নত করতে থাকে তাদের নিজেদের জীবনকে, কখনো তো আসলে ওভাবে অবনতি করার চেষ্টা করে না যে না আমি তো অনেক উন্নতি করছি, এবার চলো একটু অবনতি করে আসি। এরকম তো কিছু না, তাই না? এককালে এই অঞ্চলে ব্যবসায় বাণিজ্যে সারা বিশ্বে বিখ্যাত ছিল। হ্যাঁ, বাংলাদেশের সুখ্যাতি কোনো এক সময় বলতে যখন মসলিন শাড়িটা আসলে তৈরি হতো, তখন বাংলাদেশের অনেক সুনাম ছিল। শুধু তাই না, ওই যে নীল চাষ করা হতো রংপুর বা ওই অঞ্চলগুলোতে যখন নীল চাষ করা হতো, ওই অঞ্চলের নীল বা বাংলাদেশে উৎপাদিত যে নীল হতো, সেই নীল দিয়ে সারা বিশ্বের চাহিদা পূরণ হতো। তুমি একবার ইমাজিন করো, তুমি পুরো বিশ্বের চাহিদা পূরণ করছো তোমার দেশে উৎপাদিত পণ্য দিয়ে। ছোট্ট একটা দেশ, বাট এই দেশের উৎপাদিত পণ্য তুমি সারা বিশ্বে বিক্রি করছো। তাহলে কতটা সমৃদ্ধ ছিল আমাদের এই বাংলাদেশ। বা দেখো ব্যবসায় বাণিজ্যের প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য সোনারগাঁও। এই যে এটা আমি দাগিয়ে দিচ্ছি, মসলিন কাপড়ের জন্য সোনারগাঁও, এবং সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম বন্দর। এই যে এখনো তো আসলে জাহাজ নির্মাণ হচ্ছে আমাদের চট্টগ্রাম বন্দরে, নির্মাণের জন্য চট্টগ্রাম বন্দর। তবে আগের মতো আসলে সেই গুণগত মানটা নেই, বা সবকিছুই অনেকটা পরিবর্তন
পরিবর্তন বলতে কি এখানে আমাদের অবনতি হয়েছে বলা যায় আর কি। এবার দেখো, এই দুটো স্থানের নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সোনারগাঁও এবং এর আশেপাশে তৈরি মসলিন রপ্তানি হতো ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে। কতটা সমৃদ্ধ ছিল আমি আবারও এখানে দাগিয়ে দিচ্ছি। সোনারগাঁও এবং আশেপাশে তৈরি মসলিন রপ্তানি হতো ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। আরেকটা ব্যাপার দেখো, এই মসলিন শাড়ি এটা তৈরির জন্য আসলে সব পরিবেশ, যে কোনো পরিবেশে আসলে মসলিন শাড়ির উৎপাদন করা সম্ভব নয়, নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন। বাংলাদেশে মসলিন শাড়ির জন্য একটা নির্দিষ্ট, বাংলাদেশে মসলিন শাড়ি বললে ভুল হবে, যে মসলিন শাড়ি তৈরির জন্য একটা নির্দিষ্ট আবহাওয়া, নির্দিষ্ট টেম্পারেচার প্রয়োজন। তো সেইটা সব এলাকায় বা সব জায়গায় তৈরি হতো না। সোনারগাঁওয়ে আসলে এটা বেশি হতো। এবং এখন তো আমার জানা মতে যখন ইংল্যান্ড বা যারা আমাদেরকে শাসন করছে তখন এই সবকিছু মানে এমনভাবে ধ্বংস করে গেছে, এতটা বর্বরভাবে ধ্বংস করে গেছে যে মসলিন শাড়ি এখনো আসলে সে আগের রূপে ফিরে আসতে পারেনি। এবার দেখো, হ্যাঁ, তবে বাংলাদেশে অবশ্যই মসলিন শাড়ি তৈরি হয়েছে, এটা সম্ভব হয়েছে আবারও। আমাদের দেশে চিরকাল বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। হ্যাঁ, আমাদের দেশ অবশ্যই বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল এবং এখনো আছে। কারণ বাংলাদেশে মৎস্য উৎপাদনে বাংলাদেশ সম্ভবত ৩ বা ৪ এরকম মানে ক্যাটাগরিতে থাকে বাংলাদেশ। বিভিন্ন খাতেই স্বয়ংসম্পূর্ণ বর্তমান। পাট বলো, সোনালী আঁশ যেটাকে বলা হচ্ছে। বাংলাদেশে ইলিশ মাছ পাওয়া যায়, যে আমাদের রূপালী ইলিশ, সেই জিনিসটা কিন্তু বিশ্বের অন্য কোনো দেশে আসলে পাওয়া যায় না। পদ্মা নদীর যে ইলিশ, এটার স্বাদ তো মাশাআল্লাহ খুবই সুন্দর। এবার দেখো, এই দেশে বাণিজ্যের খ্যাতিতে প্রলুব্ধ হয়ে আরবগণ স্মরণোচিতকাল পূর্ব থেকে বাণিজ্য সম্পর্ক স্থাপন করেন এবং দলে দলে এদেশে আগমন করেন। শুধু আরবরা না, এছাড়াও মানে বহু জাতি বাংলাদেশে আসলে শাসন করতে এসেছে, বাণিজ্য করতে এসেছে। কিন্তু কোনো জাতি আসলে ওইভাবে টিকে যেতে পারেনি যতটা আসলে ব্রিটিশরা পারছে। এবার দেখো, বাণিজ্য বিষয়ে তখন এই অঞ্চলের শ্রীবৃদ্ধি এতদূর হয়েছিল যে ইতিহাস বিখ্যাত তাম্রলিপ্ত সপ্তম গ্রামের সাথে ঘোর প্রতিযোগিতা চলতো। আচ্ছা, আমরা এই সবকিছু পড়ার আগে তাম্রলিপ্ত আর সপ্তগ্রাম জিনিসটা কি এই সম্পর্কে আমাদের একটু জেনে আসা উচিত না? মানে এই দুটো জিনিস আসলে কি? চলো আমরা আগে এই দুটো জিনিস সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি, যেটা আমাদের জন্য একটু পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারবে। এবার দেখো, তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হলো প্রাচীন ভারতের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। তাহলে তুমি এটা মাথায় নেবে যে তাম্রলিপ্ত একটা সমুদ্র বন্দর। এবার দেখো, তাম্রলিপ্ত বন্দরের ভৌগোলিক অবস্থান ছিল অত্যন্ত অনুকূল। আচ্ছা, এবার দেখো, সেই সময়ে সড়ক যোগাযোগ তেমন উন্নত না থাকায় এই বন্দরই ছিল আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম। তাম্রলিপ্ত বন্দর থেকে ভারত, চীন, শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সাথে নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখা হতো। এই বন্দর দিয়ে বাংলার বিখ্যাত মসলিন, সুতি কাপড়, বিভিন্ন ধরনের মশলা, চাল ও কৃষিজ পণ্য বিদেশে রপ্তানি করা হতো। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি তোমাকে বলি। এখন মনে হচ্ছে শুধু বাংলাদেশেই সোনারগাঁওয়ের মসলিন শাড়ি উৎপাদন হতো বা মসলিন শাড়ি তৈরি হতো, এমনটা না। আমরা তো আসলে যখন আহ, ব্রিটিশরা আমাদেরকে শাসন করছে তখন তো আমরা ভারতবর্ষের অধীনে ছিলাম। বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গায় এই মসলিন শাড়ি পাওয়া যেত, কিন্তু ওরা যখন চলে যায় তখন নির্মমভাবে আসলে সবকিছু ধ্বংস করে দিয়ে যায়, যার ব্যাকআপটা আসলে এখনো তৈরি করা সম্ভব হয়ে ওঠেনি। এবার দেখো, এসব পণ্যের গুণগত মান এত উন্নত ছিল যে বিদেশে এগুলোর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর ফলে বাংলার ব্যবসায়িক সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এবার দেখো সপ্তগ্রাম কি? এই সপ্তগ্রাম ছিল প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও নদী বন্দর। আচ্ছা, এটাও কিন্তু বন্দর। ওটা ছিল সমুদ্র বন্দর আর এটা কি? নদী বন্দর, যা মূলত বাংলাদেশের হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। এখান থেকে মসলিন কাপড়, সুতি কাপড়, ধাতু, মশলা, ধান ও অন্যান্য কৃষিজ পণ্য রপ্তানি হতো। এবার দেখো, এখানে তোমাদের জন্য আমি দুটো একটা ছোট করে পার্থক্য লিখেছি, যেটা তোমাদের আসলে খেয়াল থাকবে। সেটা হচ্ছে প্রাচীন ভারতের পশ্চিমবঙ্গের নদী সমুদ্র বন্দর হচ্ছে তাম্রলিপ্ত,
আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্র ছিল, কিন্তু বাংলাদেশের সঙ্গে প্রাচীন বাণিজ্যিক সম্পর্ক ছিল। আর সপ্তগ্রাম সম্পর্কে কি লিখেছি দেখো, প্রাচীন বাংলার হুগলি নদীর তীরবর্তী বন্দর, যা মূলত বর্তমানে বাংলাদেশের অংশের কাছাকাছি এলাকা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র। আচ্ছা, দুটোই হচ্ছে বাণিজ্যিক কেন্দ্র বলা যায়, বা দুটোই হচ্ছে গিয়ে ব্যবসায়িক বন্দর বলা যায়। আর একটা হচ্ছে বাংলাদেশের কাছাকাছি, আর একটা হচ্ছে ভারতের ভিতরে। এই সম্পর্কে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা নিলাম। এবার চলো আমরা পড়াশোনায় ফিরে যাই। আচ্ছা দেখো, এই অঞ্চলের বাণিজ্য খ্যাতি প্রাচ্যের দেশ ছাড়িয়ে সুদূর ইউরোপ পর্যন্ত পৌঁছেছিল। খ্রিস্টীয় 16 শতাব্দীতে, এখানে দ্বারা আমি অন্য একটা গালি দিয়ে দাগাই, তাহলে তোমাদের আসলে একটু পড়তে বা চোখে পড়বে। সেটা হচ্ছে এই যে খ্রিস্টীয় 16 শতাব্দীতে কারা এসেছিল? পর্তুগিজরা এসে বাণিজ্য আরম্ভ করে। তারা চট্টগ্রামকে প্রোটো-পিকিউইনো বা ক্ষুদ্র বন্দর, আর চট্টগ্রামকে প্রোটো-গ্রান্ডো বা বৃহৎ বন্দর নামেও অভিহিত করেন। ওই যে বললাম যে চট্টগ্রাম বন্দর, আসলে চট্টগ্রাম বা চট্টগ্রাম বন্দর একটা সময় এতটাই প্রসিদ্ধ ছিল যে এখান থেকে জাহাজ তৈরি করে নিয়ে যেত বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলে ইমাজিন করো যে এত এত জাহাজ তৈরির কারখানা রয়েছে বিশ্বে। সেই সময় তো বাংলাদেশ ছাড়াও বিভিন্ন জায়গায় জাহাজ তৈরি হতো। তারপরও চট্টগ্রাম বন্দর থেকেই বাইরের দেশে যারা ছিল তারা হচ্ছে জাহাজ তৈরি করে নিয়ে যেত, বিভিন্ন দেশ থেকে জাহাজ তৈরি করে নিয়ে যেত। তাহলে কতটা সমৃদ্ধ ছিল, এই যে আমি দাগিয়ে দিচ্ছি, চট্টগ্রামকে ক্ষুদ্র বন্দর, আর এই হচ্ছে গিয়ে চট্টগ্রামকে প্রোটো গ্রান্ডো বা বৃহৎ বন্দর নামে অভিহিত করেন। এবার দেখো, উল্লেখ্য বাণিজ্য বন্দর হিসেবে পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম নামটিও বিখ্যাত ছিল। ভাগীরথী নদী ও সরস্বতী খালের মধ্যে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত। সমুদ্র পথে ব্যবসার জন্য আমাদের দেশ প্রসিদ্ধ ছিল। সমুদ্রগামী জাহাজও এদেশে নির্মিত হতো। সৈনিক পরিব্রাজক মা হুমায়ুন লিখেছেন, আচ্ছা এখানে কি কোনো প্রিন্ট মিস্টেক হয়েছে? আমি ঠিক শিওর বলতে পারছি না, নামটা একটু, আচ্ছা তোমরা বইয়ের সাথে একটু মিলাই দেখো। হ্যাঁ, এবার দেখো সে কি লিখেছে, এ দেশের জাহাজ নির্মাণ প্রণালীর শ্রেষ্ঠত্ব হৃদয়ঙ্গম করে মহামান্য রোমের সম্রাট আলেকজান্দ্রিয়ার ডক কারখানা ও জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন। মানে কতটা প্রসিদ্ধ থাকলে একটা দেশ বা একটা জাতি, একটা রাষ্ট্র কতটা প্রসিদ্ধ থাকলে বাইরের দেশের এত এত বন্দর, এত এত নির্মাণ কারখানা থাকতে বাংলাদেশ থেকে বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ তৈরি করে নিয়ে যাওয়া হতো। এবার দেখো, চট্টগ্রামের হালিশহর পতেঙ্গায় দেশীয় শিল্পের কর্তৃত্বে অনেকগুলো জাহাজ নির্মাণ কারখানা ছিল। এই দেখো কোথায় কোথায় জাহাজ নির্মাণ কারখানাগুলো ছিল। চট্টগ্রামের হালিশহর পতেঙ্গায় দেশি ও সমৃদ্ধশালী, এক কথায় শিল্পের কর্তৃত্বে অনেকগুলো জাহাজ নির্মাণ কারখানা ছিল। ওই সকল কারখানা তখন হাতুড়ি ঠক ঠক শব্দে মুখরিত থাকতো। এ দেশের সওদাগররা তখন শতাধিক জাহাজের মালিক ছিল। ইমাজিন করো, বাংলাদেশের মানুষ মানে সওদাগর যারা ছিল তারা শতাধিক জাহাজের মালিক ছিল। আর বর্তমানে বাংলাদেশের কি অবস্থা, মানে কতটা উন্নত ছিল ভাবা যায়। ইতিহাসবিদ ডব্লিউ হান্টারের মতে ওই সকল জাহাজ নির্মাণ কারখানা 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়। এইটা থেকে তুমি আসলে কি বুঝতেছো বলো তো? মানে ব্রিটিশরা যখনই আমাদের দিকে তাকিয়েছে বা যখনই আমাদেরকে শাসন করেছে, একেবারে সবকিছুতে নিঃস্ব করে দিয়েছে, মানে টোটালি কিছু নাই। আমাদের দেশে কোনো জৌলুস, কোনো ভালো কিছুর অস্তিত্ব আসলে এখন আর নাই। এই যে আমরা যত ঐতিহ্য পড়লাম, 1%ও আছে নাই। এবার দেখো, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসায়িক পরিবেশের সকল উপাদান অনুকূল না হলে ব্যবসায় বাণিজ্যে উন্নতি লাভ করে টিকে থাকা সম্ভব না। নিম্নে ব্যবসায়িক পরিবেশগুলোর বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করা হলো। আচ্ছা,
বর্তমান আসলে এতটা আমাদের শুধু শিক্ষাক্ষেত্রেই আসলে প্রতিযোগিতা হয়েছে এমনটা না। ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতা আসলে আরো বেশি হয়েছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, শিল্প কারখানা তৈরি হয়েছে, পোশাক শিল্প তৈরি হয়েছে। একটা পোশাক শিল্প বা শিল্পের মালিক চায় যে আমার প্রোডাক্টটা অনেক বেশি সেল হোক। অন্য একটা প্রতিষ্ঠানের মালিক সেও চায় যে হচ্ছে গিয়ে আমার প্রতিষ্ঠানের পণ্য অনেক বেশি সেল হোক এবং আমি অনেক বেশি লাভ করি। এবং দুজনের যখন প্রতিযোগিতা চলে দুজনই আসলে কোয়ালিটি সম্পন্ন জিনিস তৈরি করতে তখন ব্যস্ত থাকে। তো এত প্রতিযোগিতার ভিতর নিজের ব্যবসাকে টিকিয়ে রাখাটা অনেক ক্ষেত্রে লস হয়ে যায় বা ঝুঁকি নিয়ে অনেক সিদ্ধান্ত ব্যবসায়ীরা নিয়ে থাকেন। এবং ওই সব সিদ্ধান্ত যে সব সময় সঠিক হবে এমনটা তো না। তাহলে এই যে যখন লস হয়, এই টিকে থাকাটা আসলে খুবই কঠিন হয়ে গেছে বর্তমান যুগে। শুধু পড়াশোনা বা নিজের ক্যারিয়ার, জব এইগুলোর ক্ষেত্রে না, ব্যবসায়ের ক্ষেত্রেও। ব্যবসায়ের ক্ষেত্রে আসলে বলা যায় আরো অনেক বেশি। এবার দেখো প্রাকৃতিক উপাদান। প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদানই বাংলাদেশে ব্যবসায় স্থাপনের জন্য অনুকূল। হ্যাঁ, এটা বলা যায়। ওই যে শুরুতে বললাম যে বাংলাদেশ নদী বিধৌত একটা অঞ্চল। ফলে এখানে কৃষিকাজ, বিভিন্ন শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদন করা সম্ভব। এই যে বাংলাদেশে কি পাওয়া যায়, যে খনিজ কয়লা পাওয়া যায়, চুনা পাথর পাওয়া যায়, কঠিন শিলা পাওয়া যায়, খনিজ তৈল পাওয়া যায়। বাংলাদেশে চুনা পাথর পাওয়া যায়, সাদা পাথরও পাওয়া যায়। কিন্তু আমরা আসলে এই যে কিছুদিন আগে যে ঘটনা ঘটলো যে সাদা পাথর চুরি হয়ে গেছিল, পরে নাকি আবার ফিরে আসছে। তো বাংলাদেশ এখনো সমৃদ্ধ। আমরা আমরা যদি মানসিকতা আরো উন্নত করি, আমরা যদি নিজেরা আসলে অনেক বেশি ভালো হই, বাংলাদেশ আরো বেশি উন্নত হবে। এবার দেখো অর্থনৈতিক উপাদান। দেশে বিরাজমান কার্যকর অর্থ ও ব্যাংকিং ব্যবস্থা, এটা আমি দাগিয়ে দিচ্ছি, দেশে থাক, এটা দাগানোর প্রয়োজন নেই, তোমরা খেয়াল করো। কৃষি ও শিল্পের অবদান, জনগণের সঞ্চয়, বিনিয়োগ, মানসিকতা, সরকারের পৃষ্ঠপোষকতা ব্যবসায় পরিবেশের সুদৃঢ় অর্থনৈতিক উপাদান হিসেবে কাজ করে। হ্যাঁ, যেটা অর্থের সাথে আসলে সম্পর্কিত, ওই যে আমরা ওখানে পয়েন্ট করছিলাম না, যে সঞ্চয়, বিনিয়োগ, আর্থিক লেনদেন, এই যে ব্যাংক, এই সব কিছু যেখানে আর্থিক লেনদেনটা হচ্ছে সবকিছু কি অর্থনৈতিক পরিবেশের উপাদান। মনে আছে উপরে একটু আগে আমরা যেটা পড়ে আসছি। এবার দেখো এই জিনিসগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে। এখানে আহামরি আসলে বলার কিছু নাই, এটা তুমি পড়ে নিলে বুঝতে পারবা। এবার দেখো সামাজিক উপাদান, জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ব্যবসায় সামাজিক পরিবেশের উপাদান। ওই যে আমরা উপরে যেটা পড়ছিলাম আসলে সেই জিনিসগুলো এখানে একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে। তোমরা এইটুকু পড়ে নিলে হয়ে যাবে, কারণ যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এখানে সেই প্রত্যেকটা পয়েন্ট বলা রয়েছে। ওই যে আমরা পড়ছিলাম যে আইনগত পরিবেশ, এই যে পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা আইন, এই জিনিসগুলোই আসলে এখানে দেওয়া হয়েছে। প্রযুক্তি, শিল্প, ওই যে কারিগরি দক্ষতা সহ এরকম অনেক কিছু আমরা ওখানে দেখেছিলাম। তো এই জিনিসটাই আসলে এখানে বলা হয়েছে। আচ্ছা, দেখতে দেখতে দেখো আমরা এখানে আরেকটা ২ লাইন দেওয়া আছে, আমরা একটু পড়ে দেখি যে কি আছে। ব্যবসায়, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানসমূহের উন্নয়ন খুবই জরুরি। অবশ্যই ব্যবসায়কে প্রসিদ্ধ করতে, ব্যবসায়কে সমৃদ্ধ করতে এটার উন্নয়ন অনেক বেশি প্রয়োজন। ব্যবসা, বাণিজ্য ও শিল্প উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরিতে সরকারি উদ্যোগের পাশাপাশি আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই জনসচেতনতাই পারে জনগণকে অনেক বেশি উন্নত করতে। সরকার একটা উদ্যোগ নিল, কঠিন শাস্তির ব্যবস্থাও করলো। তারপরও যদি আমি নিজে, আমার বিবেক কাজ না করে, আমি যদি নিজে অন্যায় করি, তাহলে তো আসলে সম্ভব না কোনো কিছুকেই শোধরানো বা সঠিক করা। তো সবার আগে আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। দেখো আমরা পড়তে পড়তে প্রথম অধ্যায়টা সম্পূর্ণ খুব সুন্দরভাবে নোট সহকারে, একাধিক নোট সহকারে আসলে শেষ করলাম। অনেক গুরুত্বপূর্ণ নোট সম্পর্কে দেখেছি, জেনেছি। এই জিনিসগুলো তোমরা নোট করে নেবে তোমাদের নোট খাতায়, বা তোমরা যে খাতায় আসলে এই জিনিসগুলো রেখে দিতে যাচ্ছ পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে। প্রত্যেকটা জিনিস তোমাদের সংরক্ষণে রাখার চেষ্টা করবে। এবং দেখো এখানে এমসিকিউ রয়েছে, তোমাদের এমসিকিউ সলভের উপরও আমি ক্লাস নেব। তো তোমাদের যখন যে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। তো তোমরা আপাতত এই সম্পূর্ণ ক্লাসটি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, যে যেখান থেকেই দেখছো, তোমাদের যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমার পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিও এবং এই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।